গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা আজকে শুনবেন জিম করবেটের শিকার কাহিনী মুক্তেশ্বরের বাঘিনী। বিশাল এলাকা জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করে তুলেছিল এক মানুষ খেকো চিতা। চম্পাবতের মানুষ খেকো বাঘ শিকার করে সবে নৈনিতালে নিজের বাড়িতে ফিরে এসেছেন করবেট। এই সময় পানারের মানুষ খেকোটাকে মারার জন্যে সরকারিভাবে অনুরোধ এলো তার কাছে। আলমোড়া জেলার পূব সীমান্তে একটানা মানুষ খুন করে করে ওই অঞ্চলের লোকেদের মনে প্রচণ্ড আতঙ্কের সঞ্চার করেছিল চিতাটা। সরকারি হিসাব মতে তখন পর্যন্ত 100 মানুষের মৃত্যুর জন্য দায়ী করা হয়েছিল তাকে। এতই বিখ্যাত হয়ে উঠেছিল চিতাটা, ব্রিটেনের হাউস অফ কমন্সে পর্যন্ত কথা উঠেছিল ওকে নিয়ে। চিতাটাকে মারার উদ্দেশ্যে রওনা হবেন করবেট। এমন সময় নৈনিতালের ডেপুটি কমিশনার বার্থাউডের কাছ থেকে আরেক জরুরি তার এসে হাজির। মুক্তেশ্বরে নাকি একটি মানুষ খেকো বাঘ ভয়ানক উৎপাত শুরু করেছে, ওটাকে আগে মারতে হবে। অগত্যা মুক্তেশ্বরের দিকেই প্রথম রওনা হতে হলো করবেটকে। সমুদ্র সমতল থেকে 8000 ফুট উঁচু এবং 15 মাইল লম্বা একটি পাহাড়ের পশ্চিম প্রান্তে অবস্থিত মুক্তেশ্বর ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট। ভারতীয় গোব্যাধির টিকা তৈরি হয় এখানে। রিসার্চ ল্যাবরেটরি আর স্টাফ কোয়ার্টারগুলো পাহাড়ের উত্তর ধারে। এই পাহাড়টা থেকে শুরু করে ভারতের ওদিকটায় সমভূমির মধ্যবর্তী যতগুলো পাহাড় আছে সব পূবে পশ্চিমে লম্বা। এই পাহাড়গুলোর যে কোনোটার চূড়ায় দাঁড়ালে চোখে পড়বে হিমালয়ের তুষার ছাওয়া অঞ্চল। তবে হিমালয়ের সবচেয়ে সুন্দর রূপ দেখা যাবে মুক্তেশ্বরের এই পাহাড় চূড়ায় দাঁড়ালে। মুক্তেশ্বরের অধিবাসীরা বলে এখানকার আবহাওয়ার সাথে তুলনা হয় এমন জায়গা সারা কুমায়ুনে আর কোথাও নেই। যে কারণে মুক্তেশ্বরের লোকেরা এখানকার প্রশংসা করে থাকে, হয়তো সেই কারণেই ছোট্ট বসতি সংলগ্ন বিস্তৃত জমিটায় এসে বাসা বেঁধেছিল মানুষ খেকোটা। এর প্রথম বলি হলো একটি মেয়ে। সেদিন জঙ্গলের এক জায়গায় গরুর জন্য ঘাস কাটছিল মেয়েটি, কাছেই শুয়েছিল বাঘটা। ঘাস কাটতে কাটতে বাঘের একেবারে সামনে গিয়ে পড়ল মেয়েটি। হয়তো আচমকা ঘুম ভেঙে যাওয়াতেই রেগে গিয়ে মেয়েটির মাথায় থাবা মেরে বসল বাঘটি। এক আঘাতেই মাথার খুলি গুঁড়ো হয়ে সঙ্গে সঙ্গে মারা গেল মেয়েটি। পরদিন তাকে যখন সেখান থেকে খুঁজে বের করা হলো, তখন তার এক হাতে ছিল এক মুঠো ঘাস, অন্য হাতে কাস্তে। মেয়েটাকে মেরে রেখে চলে গেল বাঘ। এ থেকেই বোঝা যায় ও তখনও মানুষ খেকো হয়ে ওঠেনি। এর ঠিক 2 দিন পর মেয়েটির মৃত্যুর জায়গা থেকে মাইলখানেক দূরে একটি ভেঙে পড়া গাছ থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করছিল একজন লোক। গাছের অন্য ধারে শুয়ে থাকা বাঘটাকে দেখতে পায়নি লোকটা। ডাল ভাঙতে ভাঙতে একেবারে উপরে গিয়ে পড়তেই তাকে আক্রমণ করে বাঘ। ডাল ভাঙার আগে এক জায়গায় গায়ের কোট খুলে রেখেছিল লোকটা। লোকটাকে মেরে তার পিঠ থেকে খানিকটা মাংস কুবলে খেল বাঘ এবং এই প্রথম মানুষের রক্ত মাংসের স্বাদ পেল সে। এর একদিন পর কোনো রকম বাধার সম্মুখীন না হয়েই তৃতীয়বার মানুষ খুন করল বাঘটা, আর করল ইচ্ছে করেই, অর্থাৎ পুরো মানুষ খেকোতে পরিণত হয়ে পড়ল সে তখন। দেখতে দেখতে 24 জন মানুষকে মেরে ফেলল বাঘটা। আতঙ্কিত হয়ে উঠল আশেপাশের বসতির লোকজন। ব্যাঘাত ঘটতে লাগলো ইনস্টিটিউটের কাজে। বাধ্য হয়ে ইনস্টিটিউটের ইনচার্জ বাঘ মারার জন্য সরকারের কাছে আবেদন জানালেন। বার্থাউডের তার পেয়ে সঙ্গে সঙ্গেই একজন চাকর বিছানাপত্র ও অন্যান্য অত্যাবশ্যকীয় জিনিসপত্র সহ মুক্তেশ্বরের উদ্দেশ্যে রওনা দিলেন করবেট। নৈনিতাল থেকে মাইল 10 দূরে রামগড়ের ডাকবাংলোতে পৌঁছতেই রাত হয়ে গেল। ডাকবাংলোর খানসামার সঙ্গে আগে থেকেই পরিচিত ছিলেন করবেট, সুতরাং রাতটা ডাকবাংলোতে বেশ আরামেই কাটল তার। মুক্তেশ্বরের মানুষ খেকো শিকারে যাচ্ছেন করবেট এ কথা জানতে পেরে তাকে হুঁশিয়ার করে দিল খানসামা, মুক্তেশ্বরে পৌঁছবার মুখে মাইল 2 জায়গা নাকি অত্যন্ত বিপজ্জনক, কারণ ওই 2 মাইলের মধ্যেই অনেকগুলো লোককে খুন করেছে মানুষ খেকোটা। পরদিন খুব ভোরে রওনা দিয়ে নৈনিতাল আলমোড়া রোডের মোড়ে পৌঁছবার পর সূর্য উঠল। এখন থেকে অত্যন্ত সাবধানে পথ চলতে হবে, কারণ মানুষ খেকোটার এলাকার মধ্যে ঢুকে পড়েছেন তিনি। দোনলা 500 এক্সপ্রেস রাইফেলটা কাঁধে ফেলে আগে আগে পথ চলছেন করবেট। পেছন পেছন মালপত্র নিয়ে আসছে তার চাকরটা। চড়ায় ওঠার আগে কিছু দূর পর্যন্ত সমতল জায়গার ওপর দিয়ে গেছে আঁকা বাঁকা পাহাড়ি পথ। রাস্তার দুপাশে গাছে গাছে ফুটে আছে অসংখ্য কমলা রঙের ফুল। গাদা বন্দুকের ছররার মতো দেখতে বীজগুলো, আর প্রায় তেমনই শক্ত।
একটু পরে চড়াইয়ে উঠতে শুরু করলেন করবেট। রাস্তার এখানে ওখানে বিশাল সব বেলে পাথরের চাঙড় হাওয়ার ঝাপটায় ক্ষয়ে গেছে। তার মধ্যে সৃষ্টি হয়েছে বড় বড় গহ্বর। তুফানের সময় এসব গহ্বরের ভেতর জোর হাওয়া ঢুকে একরকম ভুতুড়ে শব্দের সৃষ্টি করে। পথটা যেখানে পাহাড়ের পিঠে উঠে এসেছে সেখানে একটু খোলা জায়গায় মুক্তেশ্বর পোস্ট অফিস, তার পাশেই ছোট্ট একটা বাজার। সারা বাজারে একটি মাত্র দোকান খোলা পেয়ে দোকানিকে জিজ্ঞেস করে ডাকবাংলোটা কোথায় জেনে নিলেন করবেট। মুক্তেশ্বরে ডাকবাংলো মোট দুটি, একটি সরকারি, অন্যটি সাধারণ লোকের ব্যবহারের জন্যে। সেটা জানা ছিল না করবেটের। আর দোকানিও তাকে সরকারি লোক ভেবে ভুল করে সরকারি ডাকবাংলোটির ঠিকানায় দিয়েছিল। ডাকবাংলোর খানশ্যামাও সেই একই ভুল করল। করবেটের অনধিকার প্রবেশে খানিকটা ক্ষুণ্ণ হল সরকারি কর্মচারীরা। সরকারি কর্মচারী বলতে শুধু মাউন্টেন পুলিশ। কিন্তু করবেটকে কিছু বলতে সাহস পেল না পুলিশ সার্জেন্ট, কারণ আগের দিন নৈনিতালের ডেপুটি কমিশনার টেলিগ্রাফ করে ইনস্টিটিউটের ইনচার্জকে করবেটের নৈনিতাল ছাড়ার সংবাদ জানিয়ে দিয়েছিলেন। সার্জেন্টের কাছেই করবেট জানলেন মানুষ খেকুটি একটি বাঘিনী। আরও জানালো সে অত্যন্ত আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে ওই অঞ্চলের মানুষ। দিনের বেলাতেও একা পথে বেরোনোর সাহস করে না কেউ। সন্ধ্যার আগেই সমস্ত দরজা জানলা বন্ধ করে নিজেদেরকে ঘরে আটকে রাখে। অনেক শিকারী মারার চেষ্টা করেছে বাঘিনীটিকে, কিন্তু সফল হয়নি, কারণ একবার খেয়ে যাবার পর দ্বিতীয়বার আর মড়িটার কাছে সে আসে না। নাস্তা সেরে নিয়ে রাইফেল হাতে বেরিয়ে পড়লেন করবেট। পোস্ট অফিস আর বাজারের সামনের কিছুটা সমতল জায়গার পর খাড়া নেমে গেছে পাহাড়টা। এর মাঝে মাঝে আছে কিছু খাঁজ কাটা ছোট নালা। নালাগুলোর আশেপাশের অঞ্চল ঘন ঝোপঝাড়ে ছাওয়া। এর মাঝেই থেকে থেকে মাথা তুলে দাঁড়িয়েছে বিশাল সব ওক। পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে নিচের উপত্যকা ও দূরের রামগড় পাহাড়টাকে দেখছেন করবেট। এমন সময় সেখানে এসে হাজির হলো মুক্তেশ্বর পোস্ট অফিসের পোস্টমাস্টার ও কয়েকজন দোকানি। করবেটের আগমন সংবাদ সকালেই পেয়ে গেছে মুক্তেশ্বরের লোকেরা, তাই করবেটকে দেখেই আন্দাজ করে ফেলেছে ইনি ওদের সেই আকাঙ্ক্ষিত ব্যক্তি। পোস্টমাস্টার আর তার বন্ধুরা সাহায্য করতে চাইল। সানন্দে তাদের প্রস্তাবে রাজি হয়ে গেলেন করবেট, কারণ ওইসব পাহাড়ি এলাকায় বাজার আর পোস্ট অফিসই হলো খবর পাওয়ার সবচেয়ে নির্ভরযোগ্য জায়গা। সব ধরনের লোকের সমাগম হয় ওই দুই জায়গায়। সুতরাং মানুষ খেকুটার গতিবিধির সব রকম খবর এখানে পাওয়া যাবেই। তাকে ঘিরে দাঁড়ানো লোকেদের মুখেই খবর পেলেন বদ্রির বাগানের নিচে একটি উপত্যকায় শেষ মানুষ মেরেছে মানুষ খেকুটা। এই বদ্রি লোকটাকে চেনেন করবেট, তার এক পুরনো বন্ধুর ছেলে। যেখানে দাঁড়িয়ে আছেন করবেট তার বাঁ দিকে 2 মাইল দূরে পাহাড়ের প্রায় 1000 খানেক ফুট নিচে এক টুকরো আবাদি জমি আছে। সেখানেই বদ্রিশার বাড়ি আর আপেল বাগান। যেটুকু জানার তা জেনে নিয়ে পোস্টমাস্টার আর দোকানিদের ধন্যবাদ জানিয়ে অঞ্চলটা একটু ঘুরে দেখতে চললেন করবেট। বেলা তখনও বেশি হয়নি। বদ্রির বাড়িতে যাবার আগে পূবের গ্রামগুলো একবার ঘুরে দেখার প্রয়োজনীয়তা অনুভব করলেন করবেট। দুটো গ্রাম ঘুরে প্রায় মাইল 3 পথ হেঁটে ফিরছেন, এমন সময় তার চোখে পড়ল বছর 8 ছোট্ট একটা মেয়ে একটা বলদকে নিয়ে মহা ঝামেলায় পড়েছে। মেয়েটা বলদটাকে নিয়ে যেতে চায় মুক্তেশ্বরের দিকে, আর বলদটা যাবে তার ঠিক উল্টো। করবেট ঘটনাস্থলে গিয়ে পৌঁছতে এমন অবস্থা দাঁড়ালো যে কেউ কারো কথা শুনতে রাজি নয়। পাশের গাছ থেকে একটা ডাল ভেঙে নিয়ে বলদটার পাছায় কষে দুঘা লাগালেন করবেট। এবার আর সঠিক পথে যেতে গড়রাজি হলো না বলদটা। বলদের গলার দড়ি ধরে আগে আগে পথ চলতে লাগলো মেয়েটি। তার পেছন পেছন চললেন করবেট। কিছু দূর এগোবার পর মেয়েটিকে জিজ্ঞেস করলেন করবেট, কালুয়াকে আমরা চুরি করে নিয়ে যাচ্ছি না তো? একটু আগে মেয়েটি বলদটিকে ওই নামে ডাকতে ডাকতেই গালাগাল করছিল, শুনেছেন করবেট। তা কেন যাব? বড় বড় বাদামি চোখ তুলে বেশ রাগতভাবেই জবাব দিল মেয়েটি। বলদটা আসলে কার? আবার জিজ্ঞেস করলেন করবেট। কার আবার? বাবার। কোথায় নিয়ে যাচ্ছি এটাকে? কাকার কাছে। কেন? জমি চষবে। তোমার কাকার বলদ নেই? আছে একটা, তবে আগে দুটো ছিল। আরেকটার কি হলো? বাঘে মেরেছে গতকাল। এতক্ষণ পর একটা ভালো খবর শুনলেন করবেট। আর কোনো কথা না বলে চুপচাপ মেয়েটির পিছু পিছু হাঁটতে থাকলেন। হঠাৎ জিজ্ঞেস করলো মেয়েটি, তুমি কি বাঘ মারতে এসেছো সাহেব? হ্যাঁ।
তাহলে মরির কাছে না গিয়ে আমার সাথে আসছো কেন? আমি সাথে না থাকলে কালুয়া তোমার কথা শুনবে না তো, তাই। মনে হলো করবেটের এই উত্তরে খুশি হয়েছে মেয়েটি। আরও কিছু মূল্যবান খবরের আশায় মেয়েটিকে আবার জিজ্ঞেস করলো করবেট, বাঘটা যে মানুষ মারে সে কথা তোমার জানা নেই? থাকবে না কেন? কুন্তির বাবা আর বিশনের মাকে তো ওই শয়তান বাঘটাই মেরেছে। তোমার বাবা নিজে না এসে কালুয়াকে তোমার সাথে পাঠালো কেন? বাবার জ্বর। ভাই নেই তোমার? ছিল একজন, বহুদিন আগেই মারা গেছে। মা? মা তো আছেই, হয়তো রাঁধতে বসেছে। আর বোন? বোন নেই। ভাই নেই, বাবা অসুস্থ, মাও রাঁধতে বসেছে, তাই কালুয়াকে কাকার কাছে নিয়ে যাবার বিপজ্জনক দায়িত্বটা এসে পড়েছে এই ছোট্ট মেয়েটির ঘাড়ে। অথচ এই রাস্তা দিয়ে বয়স্ক লোকেরা দল বেঁধে চলতেও ভয় পায় এখন। গত 4 ঘন্টায় এই রাস্তায় মেয়েটি ছাড়া দ্বিতীয় কোনো লোকের সঙ্গে সাক্ষাৎ ঘটেনি করবেটের। মনে মনে মেয়েটির সাহসের তারিফ না করে পারলেন না তিনি। একটু পর মেয়েটির পিছু পিছু পায়ে চলা পথ পেরিয়ে এক টুকরো ছোট্ট জমিতে এসে পড়লেন করবেট। জমিটার ওপার একটা কুঁড়ে ঘর। ঘরটার সামনে এসেই চেঁচিয়ে ডাকল মেয়েটি, কাকা, কালুয়াকে নিয়ে এসেছি। পুরুষের গলা ভেসে এলো কুঁড়েটার ভেতর থেকে। এসেছিস পুতলি? ঠিক আছে, গরুটাকে খুঁটিতে বেঁধে রেখে তুই বাড়ি যা মা, আমি খেতে বসেছি তাই বেরোতে পারছি না। কালুয়াকে একটা খুঁটিতে বেঁধে রেখে বাড়ির দিকে রওনা হলো পুতলি। করবেটও চললেন ওর সাথে। ওই বিপজ্জনক পথে মেয়েটাকে একা ছেড়ে দিতে মন সায় দিল না তার। কিছুক্ষণ নীরবে চলার পর মেয়েটিকে জিজ্ঞেস করলেন করবেট, তোমার কাকার মরা বলদটা কোথায় আছে তুমি জানো পুতলি? দেখাতে পারবে আমাকে? খুব পারবো, ঠোঁট উল্টে জবাব দিল পুতলি। মরিটা দেখেছ? না। এদিক ওদিক মাথা দোলালো মেয়েটা। তারপর বলল, তবে মরিটা কোথায় আছে আমি জানি, কাকাকে বাবার কাছে বলতে শুনেছি। মারা যাবার সময় কি বলদটার সাথে আরও গরু ছিল? ছিল। কখন মেরেছে, সকালে না বিকালে? সকালে, সবে চড়তে যাচ্ছিল। জানো সাহেব, বড় ভালো ছিল বলদটা, আমার কথা শুনতো, কাছে গেলে হাত চেটে দিত, কালুয়াটার মতো বেয়াদব না। এমনিতেই চারদিকে খুব কড়া নজর রাখতে রাখতে মেয়েটির সাথে পথ চলছিলেন করবেট। একটা জায়গায় এসে আরও সতর্ক হলেন। পথটা এখানে শুরু হয়ে বাঁ দিকে বড় বড় ঘন গাছের সারি আর ডানে আগাছার জঙ্গলের মধ্য দিয়ে চলে গেছে। প্রায় মাইলখানেক এভাবে এগোবার পর দেখা গেল বাঁ দিক থেকে একটা গরু বাছুর চলাচলের পথ চলে গেছে বনের ভেতর। এখানে এসেই পুতলি জানালো এই পথ থেকেই বাঘে ধরে নিয়ে গেছে বলদটাকে। মরিটা সম্পর্কে পুতলির কাছ থেকে সমস্ত সংবাদ জেনে নিয়ে তাকে বাড়ি পৌঁছে দিয়ে আবার সেই পথের ধারে ফিরে এলেন করবেট। একটা উপত্যকা পেরিয়ে চলে গেছে পথটা। এই পথ ধরেই প্রায় 60 মাইল এগিয়ে সেই জায়গাটায় পৌঁছলেন তিনি, যেখান থেকে বাঘের ভয়ে এদিক ওদিক ছিটকে পালিয়েছিল গরুগুলো। পথটা ছেড়ে ডান পাশের জঙ্গলে নেমে এসে পথের সমান্তরালে হাঁটতে শুরু করলেন তিনি। এভাবেই প্রায় 50 গজ এগোবার পর দাগটা চোখে পড়ল তার, কোনো ভারী বস্তু টেনে হিঁচড়ে নিয়ে যাবার দাগ। উপত্যকার দিকে সোজা নেমে যাওয়া দাগটাকে অনুসরণ করে 100 গজ গিয়েই মরা বলদটার দেখা পেলেন করবেট। ওটার পেছনে কিছু অংশ খেয়ে ফেলা হয়েছে। মরিটা যেখানে পড়ে আছে তার থেকে 40 গজ দূরে ফুট 20 নিচে একটা গভীর নালা। মরি আর নালার মাঝখানে একটা বড়সড় ঝাঁকড়া গাছ আছে। বুনো গোলাপের লতায় ছেয়ে আছে গাছটার সর্বাঙ্গ। গাছটায় উঠে বসলে পরিষ্কার চোখে পড়বে মরিটাকে। কাজেই ওতে বসেই বাঘটার অপেক্ষা করা স্থির করলেন করবেট। সেদিন রাতে অমাবস্যা, চাঁদ থাকছে না আকাশে। অতএব গুলি করতে হলে মরিটার যতদূর সম্ভব কাছাকাছি থাকা প্রয়োজন। ঘড়ি দেখলেন করবেট, বেলা 2টো বাজে। বদ্রির সঙ্গে দেখা করে 1 কাপ চা খেয়ে নেবার প্রয়োজনীয়তা অনুভব করলেন তিনি। যে বুনো পথে দাঁড়িয়ে আছেন করবেট, সেটা আর বড় রাস্তার সঙ্গমস্থল থেকে একটু দূরের ঘন ঝোপঝাড়ের মধ্যে দিয়ে মাইলখানেক গেলে তবেই বদ্রির বাড়ি। বদ্রির বাড়িতে পৌঁছে দেখলেন করবেট বৈঠকখানার বারান্দাতেই বসে আছে সে। করবেটকে দেখেই লাফ দিয়ে উঠে দাঁড়ালো বদ্রিশা। এমন আচম্বিতে তার বাড়িতে গিয়ে হাজির হবেন করবেট ভাবতেও পারেনি বদ্রি। সমাদর করে বৈঠকখানায় নিয়ে গিয়ে বসালো করবেটকে। হাঁক ডাক করে চাকরকে চা আনার নির্দেশ দিয়ে করবেটের কাছে এসে বসল সে।
করবেটের মুক্তেশ্বরে আসার কারণ শুনে খুশি হলো বদ্রি। পুতলির কাকার বলদটার মৃত্যুর কথা বলে ওকে জিজ্ঞেস করলেন করবেট এখনো ওখানকার শিকারীদের জানানো হয়নি কেন ব্যাপারটা। উত্তরে বদ্রি জানালো বাঘটাকে মারার ব্যাপারে শিকারীদের বারবার ব্যর্থতায় ওদের ওপর ভরসা হারিয়ে ফেলেছে স্থানীয় লোকজন, তাই এখন আর কোনো রকম মরির সংবাদ দেওয়া হয় না ওদের। শিকারীদের ব্যর্থতার কারণ জিজ্ঞেস করলে বদ্রি জানালো মরির কাছে বাঘের অপেক্ষা করার আগে রাজকীয় আয়োজন চলে। মরির আশেপাশের জমি পরিষ্কার করা, কাছেই কোনো গাছে এক বিশাল মাচা তৈরি করে তার উপর একসঙ্গে গিয়ে বহু লোক জাঁকিয়ে বসা ইত্যাদি। বুঝলেন করবেট। শিকারীদের এই ঢাকঢোল পিটিয়ে বাঘ মারতে বসার পর বাঘ তো দূরের কথা, একটা শেয়ালও মরির ত্রিসীমানায় না ঘেঁষলে তাতে অবাক হওয়ার কিছু নেই। হঠাৎ বৈঠকখানার বারান্দায় বসা একটা বিশাল এয়ারডেল টেরিয়ার কুকুরের প্রচণ্ড চিৎকারে চমকে উঠলেন করবেট। কুকুরটার রাগের কারণ জানতে গিয়ে ওটার দৃষ্টি অনুসরণ করে চাইতেই তিনি দেখলেন বৈঠকখানা থেকে বেশ একটু দূরে মাটিতে বসে টেনে গাছের ডাল নুইয়ে কাঁচা কাঁচা ফলগুলো দিব্যি খেয়ে চলেছে একটা বড় আকারের হনুমান। বিশাল এয়ারডেল টেরিয়ারের বিকট চিৎকারে বিন্দুমাত্র কর্ণপাত করল না হনুমানটা। কচু করবি তুই আমার, হনুমানটার ব্যবহারে এমন একটা তাচ্ছিল্যের ভাব। এক লাফে ঘর থেকে বেরিয়ে গেল বদ্রিশা। ধাঁ করে বারান্দার একপাশের রেলিংয়ে ঠেস দিয়ে রাখা শটগানটা তুলে নিয়ে হনুমানটাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ল সে। কিন্তু বদ্রিকে বন্দুক তুলতে দেখেই 3 লাফে বন্দুকের রেঞ্জের বাইরে চলে গিয়েছিল হনুমানটা। ছর্রাগুলো লাগলো না তার গায়ে। হনুমানটাকে পালাতে দেখেই ওটার পিছু পিছু ধাওয়া করল কুকুরটা। এখন দেখা গেল পাহাড় বেয়ে ছুটে পালাচ্ছে হনুমান, তার পেছন পেছন বিলিতি এয়ারডেল টেরিয়ারটা। কুকুরটা তাকে প্রায় ধরে ধরে এমন সময় বিদ্যুৎ বেগে ঘুরে দাঁড়ালো হনুমানটা। পাজির ছাত্রকে যেমন করে 2 কান মুচড়ে ধরেন বাঘা পণ্ডিত, তেমনি করে কুকুরটার কান দুটো চেপে ধরল হনুমানটা। তারপর আচমকা বাঁ হাতটা কান থেকে সরিয়ে নিয়ে কুকুরটার নাকে মুখে প্রচণ্ড এক খামচি মারল। ওতেই যথেষ্ট শিক্ষা হলো কুকুরটার। হনুমানটাকে আর ঘাঁটাতে সাহস পেল না। একতরফা মার খেয়ে ভগ্ন হৃদয়ে কুঁই কুঁই করতে করতে আগের জায়গায় ফিরে এলো। ব্যাপারটা দেখে হো হো করে হেসে ফেললেন করবেট। আর কুকুরটার কাপুরুষতায় ক্ষেপে গিয়ে বিড়বিড় করতে করতে ওর ক্ষতস্থানে ওষুধ লাগাতে লাগলো বদ্রিশা। ইতিমধ্যেই চা আর ডালপুরি এসে গেল। চা খেতে খেতে কিভাবে মরিটার ওপর বসবেন তা বদ্রির সঙ্গে আলোচনা করতে লাগলেন করবেট। খাওয়ার পর প্রায় জোর করেই মাচা বাঁধার সাজ সরঞ্জাম আর 2 জন লোক নিয়ে করবেটের সাথে চলল বদ্রি। যে ঝাঁকড়া গাছটায় বসবেন বলে ঠিক করেছেন করবেট, সে গাছ আর মরির দূরত্ব দেখে জোর আপত্তি করল বদ্রি। তার মতে মরির অত কাছাকাছি বসা মোটেই নিরাপদ হবে না করবেটের জন্যে। কিন্তু মানুষ খেকো শিকার করতে এসে ওটুকু ঝুঁকি নেওয়া ছাড়া উপায় নেই, তাই মরিটার উপর বসার সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চাইলেন না করবেট। গোলাপ ঝাড়ে ঢাকা থাকাতে গাছটায় উঠতে বিশেষ বেগ পেতে হলো করবেটকে, কারণ বুনো গোলাপলতার কাঁটাগুলো অত্যন্ত শক্ত এবং বেদনাদায়ক। যতদূর সম্ভব কাঁটাগুলোকে এড়িয়ে গাছে উঠে শক্ত লতাগুলো টেনে টুনে পরীক্ষা করে দেখলেন করবেট। ওগুলো তার ভার সইতে পারবে বুঝে নিয়ে বদ্রির সাথে করে আনা মাচায় বিছানোর কাপড়টা পুরু করে সেই লতার উপর সুবিধা মতো বিছিয়ে নিলেন। নিচ থেকে বদ্রির লোকেরা রাইফেলটা তুলে দিল তার হাতে। তারপর পরদিন ভোর হলেই চলে আসবে কথা দিয়ে দলবল সহ ফিরে গেল বদ্রিশা। একমাত্র নালাটাকে পেছনে রেখে পাহাড়ের দিকে মুখ করে বসেছেন করবেট। পাহাড়ের উপর থেকে নেমে এলে তিনিও দেখতে পাবেন বাঘটাকে, ওটাও দেখতে পাবে তাকে। কিন্তু যদি নিচ থেকে আসে, সে সম্ভাবনাই বেশি, তাহলে মরিটার কাছে পৌঁছানোর আগে করবেটকে দেখতে পাবে না বাঘটা। পাহাড়ের দিকে পিঠ করে ডান দিকে কাত হয়ে করবেটের কাছ থেকে 15 ফুট দূরে পড়ে আছে মরা বলদটা। প্রায় ঘণ্টাখানেক পেরিয়ে যাবার পর পাহাড়ের দিক থেকে প্রায় 200 গজ দূরে একটা কাঁকর ডেকে উঠল। এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ চেঁচালো কাঁকরটা। তারপর ডাকতে ডাকতেই চলে গেল পাহাড়ের উপাসে। অর্থাৎ এগিয়ে এসে মরিটাকে চোখে পড়ার পরই এক জায়গায় চুপ করে বসে পড়েছে বাঘিনী। হয়তো তীক্ষ্ণ দৃষ্টিতে পরীক্ষা করে দেখছে আশপাশটা, মরির ধারে কাছে তার জন্য কেউ অপেক্ষা করে বসে আছে কিনা। কারণ একাধিকবার তার মরির কাছে শিকারীদের ওত পেতে বসে থাকতে দেখেছে সে। পাথরের মূর্তির মতো অনড় বসে থাকলেন করবেট মাচার উপর। সাঁঝ হয়ে এলো আস্তে আস্তে। চোখের সামনে অস্পষ্ট হতে হতে
হঠাৎ করে মিলিয়ে গেল পাহাড় আর তার বুকের সমস্ত কিছু। আধার নেমে এলো বন পাহাড়ের বুকে। অত্যন্ত আবছাভাবে হলেও মড়িটাকে ঠাওর করতে পারছেন করবেট। কয়েক মিনিট পরেই শুকনো নালাটার মুখের কাছে ডাল ভাঙার মৃদু শব্দ কানে এলো তার। হালকা পায়ে কারো এগিয়ে আসার শব্দ শুনতে পেলেন। করবেটের গাছটার ঠিক নিচে এসে থেমে গেল শব্দটা। মিনিট দুয়েক নীরবতার পর গাছের গোড়ায় শুকনো পাতার উপর ভারী কোনো জানোয়ার বসে পড়ার শব্দ হলো। এসে গেছে বাঘ। বিকেল থেকে মেঘ জমতে শুরু করেছিল, এখন সারা আকাশে ছড়িয়ে পড়ল। একটাও তারা দেখা যাচ্ছে না আকাশের কোথাও। আলকাতরার মতো ঘন কালো অন্ধকারে ছেয়ে গেছে চারদিক। হঠাৎ করবেট টের পেলেন উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে মড়িটার দিকে এগিয়ে যাচ্ছে বাঘ। কিন্তু মড়ি বা বাঘের আবছা অবয়ব পর্যন্ত এখন আর তিনি দেখতে পাচ্ছেন না। মড়ির কাছে পৌঁছে ফুঁ দিয়ে ওটা থেকে মাছি সরাতে শুরু করলো বাঘটা। হিমালয়ের ওইসব অঞ্চলে বিশেষ করে গরমের সময় মড়িগুলোকে ছেঁকে ধরে মাছিরা। অবশ্য রাতের আগেই মড়ি ছেড়ে চলে যায় অধিকাংশ মাছি। ভরপেট খেয়ে উঠতে পারে না যেগুলো, সেগুলোই কেবল থেকে যায়। কেন কে জানে? হয়তো পরিচ্ছন্নতা পছন্দ করে বলেই মড়ির গায়ে মাছি বসে থাকাটা ভালো চোখে দেখে না বাঘ। বার কয়েক ফুঁ দিয়েই খেতে শুরু করলো বাঘটা। করবেটকে তখনও দেখতে পায়নি ওটা। তিনি নড়াচড়া না করলে দেখতে পাবেও না। কাজেই তাড়াহুড়া না করে সুযোগের অপেক্ষায় নিথর হয়ে বসে থাকলেন করবেট। অন্ধকার রাতে শুধু তারার আলোয় বহুবার বাঘ শিকার করার অভিজ্ঞতা আছে করবেটের। কিন্তু আজ রাতে আকাশে তারা নেই, মেঘ করেছে, অথচ একটিবারের জন্য বিদ্যুৎ চমকাচ্ছে না। সুতরাং অপেক্ষা করে করে শেষ পর্যন্ত বাঘটাকে দেখার আশা ত্যাগ করলেন করবেট। খেতে শুরু করার আগে মড়িটাকে সরায়নি বাঘ। সুতরাং করবেটের জানাই আছে মড়ির ডান ধারে তার দিকে পাশ ফিরে আছে মানুষ খেকোটা। বেশ শব্দ করেই হাড় চিবোচ্ছে ওটা। শব্দ লক্ষ্য করে গুলি করাই স্থির করলেন। রাইফেলটা তুলে হাঁটুর উপর রেখে বাঘের হাড় চিবানোর শব্দের দিকে নিশানা করলেন তিনি। স্থিরভাবে রাইফেলটা ধরে রেখে ডান কানটা শব্দের উৎসের দিকে পাতলেন। একটু উঁচুতে নিশানা হয়েছে বলে মনে হলো তার। রাইফেলের নল একটু নিচু করে আবার কান পাতলেন। এভাবে বার কয়েক নলটা ওপর নিচ ডাইনে বায়ে সরিয়ে নিয়ে নিশানা সম্পর্কে নিশ্চিত হয়ে রাইফেলের ট্রিগার টিপলেন করবেট। সঙ্গে সঙ্গে লাফাতে লাফাতে পাহাড়ের দিকে চলে গেল বাঘটা। শব্দ শুনেই তা আন্দাজ করলেন করবেট। দিনের বেলাতেই দেখেছিলেন মাঝামাঝি একটুখানি চ্যাটালো জায়গার পর খাড়া উঠে গেছে পাহাড়টা। সেই চ্যাটালো জায়গায় পড়ে থাকা শুকনো পাতার উপর একবার হাত পা ঘষ্টানোর শব্দ হয়েই চুপ হয়ে গেল সব। হয় মারা গেল বাঘটা, নয়তো আহতই হয়নি। রাইফেল কাঁধে তুলে সব রকম সম্ভাবনার জন্য তৈরি হয়ে ৩-৪ মিনিট গভীর মনোযোগের সাথে কান পেতে বসে থাকলেন করবেট। এই সময়ের মধ্যে বাঘের তরফ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে আস্তে আস্তে আবার কাঁধ থেকে রাইফেল নামিয়ে নিলেন। সঙ্গে সঙ্গে পাহাড়ের ওপর থেকে গম্ভীর গর্জন শোনা গেল, অর্থাৎ বিন্দুমাত্র আহত হয়নি বাঘটা। এবং করবেট রাইফেল নামাবার সময় যেটুকু নড়াচড়া করেছেন তাতেই বাঘের চোখে পড়ে গেছেন। ওদিকে আরেক বিপদ। একে অনেক কষ্টে করবেটের ভার বইছিল গোলাপ ঝাড়। নড়াচড়ার ফলে আর সইতে না পেরে প্রায় 2 ফুট পরিমাণ নিচে নেমে এলো ওগুলো। এখন মাটি থেকে বড়জোর 1 ফুট 6 ওপরে ঝুলছে করবেটের পা দুটো। ইচ্ছে করলে পা ধরে টেনে নামাতে পারবে এখন তাকে বাঘ। গর্জন শুনে বেশ বোঝা যাচ্ছে ঝাঁকড়া গাছটা থেকে বড়জোর 20 ফুট দূরে দাঁড়িয়ে আছে এখন বাঘটা। নিশ্চিত হলেন করবেট মানুষ খেকোটাই ওটা, না হলে গুলির আওয়াজের পরপরই এই তল্লাট ছেড়ে ভাগত সে। এখন পুরোপুরি বাঘটার করুণার ওপরই নির্ভর করছে করবেটের জীবন। দিনের বেলাতেও একটা সাধারণ বাঘ কাছাকাছি থাকলেই ছমছম করে ওঠে গা, আর ঘুটঘুটে অন্ধকার রাতে একটা মানুষ খেকো বাঘ অলক্ষ্যে থেকে শিকারীকে উদ্দেশ্য করে যদি গজরাতে থাকে, তখন শিকারীর মনের অবস্থা কি হয় সহজেই অনুমেয়। ভার সইতে না পেরে এখন লতাগুলো ছিঁড়ে গেলেই 12টা বাজবে করবেটের। মনে মনে সাহস সঞ্চয় করে রাইফেলটা 2 হাঁটুর উপর আড়াআড়িভাবে রেখে একটা সিগারেট বের করে ধরালেন করবেট। ফস করে ম্যাচের কাঠি জ্বলে ওঠার শব্দ হতেই জোরে আরেকবার গর্জন করে দূরে সরে গেল বাঘটা। কয়েক মুহূর্ত পরেই গড়গড় করতে করতে ফিরে এলো আবার আগের জায়গায়। 3টা সিগারেট খেলেন করবেট। 3বারই ম্যাচের কাঠি জ্বালাবার শব্দে সরে গিয়ে আবার ফিরে এলো বাঘটা।
ঠিক এই সময় বৃষ্টি নামল। প্রথমে বড় বড় ফোঁটায়, হালকাভাবে, তারপর মুষলধারে। প্রথম কয়েক মিনিটেই ভিজে চুপচুপ হয়ে করবেটের গায়ের সঙ্গে লেপ্টে গেল পরনের জামা কাপড়গুলো। বৃষ্টি আসায় একটা ব্যাপার অবশ্য নিশ্চিন্ত হতে পারলেন করবেট, বাঘটা পালাবে এবার। হয়তো এতক্ষণে কোনো গাছের তলায় বা পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে সে, কারণ পানিকে ঘৃণা করে বিড়াল গোষ্ঠীর প্রাণীরা। সারা রাত একটানা তুমুল বর্ষণের পর ভোর 4টের দিকে ধরে এলো বৃষ্টি। এরপরই শুরু হলো করবেটের আসল ভোগান্তি। বৃষ্টি থামার পরপরই বইতে শুরু করলো কনকনে ঠান্ডা পাহাড়ি হাওয়া। রাত 12টার পর থেকেই প্রচণ্ড শীত করছিল তার। এখন প্রায় জমে গেলেন ঠান্ডায়। সঙ্গে লোক আর এক কেটলি গরম চা নিয়ে বদ্রি এলো সূর্য ওঠার পর। প্রথমেই দুহাত বাড়িয়ে করবেটের হাত থেকে রাইফেলটা নিল বদ্রির লোক। তারপর ওরা দুজনে মিলে প্রায় টেনে হিঁচড়ে গাছ থেকে নামিয়ে আনলো করবেটকে। মাটিতে নেমে দাঁড়াবার চেষ্টা করেই ধপ করে পড়ে গেলেন করবেট। দু পায়ে খিঁচ ধরে গেছে তার। ভেজা মাটিতে শুয়ে শুয়েই আধ কেটলি চা খাওয়ার পর করবেটের শরীরের আড়ষ্টতা একটু কাটল। ওদিকে হাত দিয়ে ডলে ডলে তার পা গরম করার চেষ্টা করছে বদ্রিশা আর তার লোক। বেশ অনেকক্ষণ ডলার পর বৃষ্টি একটা শিরশিরে অনুভূতি জাগিয়ে পায়ে রক্ত চলাচল শুরু হলো। উঠে দাঁড়ালেন করবেট। বদ্রির নির্দেশে বৈঠকখানায় বড় করে আগুনের কুণ্ড জ্বালাবার জন্যে আগে আগে চলে গেল তার লোকটা। মড়ির কাছে এগিয়ে গিয়ে গত রাতে চালানো গুলিটা কোথায় লেগেছিল তা অনুমান করার চেষ্টা করলেন করবেট। ভালো করে দেখে একটু অবাকই হলেন তিনি। মড়ির যে জায়গাটুকুতে শেষ কামড় বসিয়েছে বাঘ, তার থেকে মাত্র ইঞ্চি 6 দূরে মড়ির গায়ে বিঁধেছে বুলেট। রাইফেলের নলের মাথা আর অল্প একটু ডানে সরালেই একেবারে বাঘের মাথায় লাগত গুলি। প্রায় আধ মাইল হেঁটে বড় রাস্তার উপর পড়তেই একটু ঝরঝরে মনে হলো করবেটের শরীরটা। ভিজে গায়ের সাথে লেপ্টে যাওয়া কাপড় আর পেটে প্রচণ্ড খিদে ছাড়া এখন আর অন্য কোনো রকম অসুবিধে হচ্ছে না তার। খুব সতর্ক হয়ে বৃষ্টি ভেজা পিচ্ছিল লাল মাটির পথ বেয়ে নামছেন দুজনে। প্রথম বাঁকটায় পৌঁছে মাটির দিকে চেয়েই চমকে উঠলেন করবেট। এতক্ষণ দেখেছিলেন দুজন লোকের পায়ের ছাপ। তারা যেদিক থেকে আসছেন সেদিকে গিয়েছে ছাপগুলো, অর্থাৎ বদ্রি আর তার লোকটার মড়ির কাছে যাওয়ার দাগ। সেগুলোর পাশেই আরেকটা পায়ের ছাপ। এটা বদ্রির লোকটার আগে আগে আপেল বাগানের দিকে যাওয়ার কথাই প্রমাণ করে। কিন্তু এখন তার পাশে নতুন একটা ছাপ দেখেই চমকে উঠেছেন করবেট। বাঁকের কাছেই রাস্তার নরম মাটিতে গভীরভাবে বসে গেছে বাঘিনীর পায়ের ছাপ। বাঁকের কাছেই পাহাড়ের উপর লুকিয়েছিল বাঘিনী। বদ্রির লোকটা বাঁক পেরোতেই লাফিয়ে রাস্তায় নেমে তাকে অনুসরণ করেছে বাঘিনী। পায়ের ছাপগুলো তারই প্রমাণ। করবেট আর বদ্রির 29 মিনিট আগেই রওনা হয়েছিল লোকটা, এবং যদি ইতোমধ্যেই নিরাপদে আপেল বাগানে গিয়ে না পৌঁছে থাকে তাহলে এতক্ষণে মানুষটা সব সাহায্যের বাইরে চলে গেছে। আরও তাড়াতাড়ি হাঁটতে লাগলেন করবেট। বদ্রির বাগান থেকে একটা পায়ে চলা পথ এসে বড় রাস্তার সঙ্গে মিশেছে। এই রাস্তা দুটোর মিলনস্থলে পৌঁছে দেখলেন করবেট রাস্তার পাশের ক্ষেতে কাজ করছে কয়েকজন লোক। বোধহয় তাদের জন্যই এ যাত্রা বেঁচে গেল বদ্রির লোকটা, কারণ এখানে এসে পায়ের ছাপ দেখে বোঝা গেল বাগানের দিকে চলে গেছে বদ্রির লোকটা, আর সোজা বড় রাস্তা বরাবর চলে গেছে বাঘিনীটা। পরে লোকটাকে জিজ্ঞেস করে জানা গেল বাঘিনী যে পিছু নিয়েছিল তা সে টেরই পায়নি। বৈঠকখানায় পৌঁছে গায়ের জামা কাপড়গুলো আগুনে সেঁকে শুকোবার ব্যবস্থা করলেন করবেট। তারপর অগ্নিকুণ্ডের সামনে বসে বসে হাত পা গরম করতে লাগলেন। বাঘিনী যে পথ ধরেছে সেটা কোথায় গিয়ে শেষ হয়েছে তা জিজ্ঞেস করলেন করবেট বদ্রিকে। বদ্রি জানালো ঘন বনের ভেতর দিয়ে চলে একটা গভীর গিরিখাদের পাড়ে গিয়ে শেষ হয়েছে পথটা। 1 মাইল বা তারও বেশি জায়গা পর্যন্ত সেই খাদ একটা অত্যন্ত খাড়া পাহাড়ের গা ধরে এগিয়েছে। তারপর ডান দিক থেকে আরেকটা খাদ এসে মিশেছে তার সঙ্গে। দুটি খাদের সঙ্গমস্থলের কাছ দিয়ে বয়ে যাচ্ছে ছোট্ট পাহাড়ি নদী। গিরিখাত থেকে বেরোবার পথের মুখোমুখি এক টুকরো খোলা জমিও আছে। বদ্রির ধারণা দুটো খাদের সঙ্গমস্থলেরই কোথাও সেদিন দিনের বেলা আত্মগোপন করে থাকবে বাঘিনী। একটু ভেবে বদ্রি আরও জানালো খেদিয়ে শিকার করার উপযুক্ত স্থান জায়গাটা, অবশ্য তার জন্য যথেষ্ট লোক দরকার। কথাটা মনে হতেই তার প্রধান মালিক গোবিন্দ সিংকে তলব করল বদ্রি। গোবিন্দ সিংকে খেদানোর কথাটা জানাতেই বলল চিন্তা করার কোনো কারণ নেই, দুপুরের আগেই সে খেদানোর জন্য যথেষ্ট লোক জোগাড় করে ফেলতে পারবে।
আপেল বাগান ছাড়াও বিস্তীর্ণ এক শাকসবজির বাগান আছে বদ্রির। সে বাগানেও বহু লোক কাজ করে। কাজে আশা করলেন করবেট সময় মতো অন্তত ৩০-৩৫ জন লোক জোগাড় হয়ে যাবেই। কথা মতো দুপুরের পরপরই ৩০ জন লোক নিয়ে হাজির হয়ে গেল গোবিন্দ। বেশ চিন্তা ভাবনা করে একটা ছক তৈরি করলেন করবেট। খেদানো দলের ১ ঘন্টা আগেই বের হয়ে পড়বেন তিনি। এই ১ ঘন্টায় গিরিখাতটার তল্লাশি শেষ করবেন। এর ভেতর বাঘিনীটাকে পাওয়া যায় ভালো, না পাওয়া গেলে খেদানোর কাজ শুরু করে দেবে গোবিন্দর লোক। কথা হলো ২টি দলে তার লোকজনকে ভাগ করবে গোবিন্দ। একটি দলের নেতৃত্ব দেবে নিজে, অন্যটির ভার দেবে তার একজন নির্ভরযোগ্য লোকের উপর। করবেট রওনা হওয়ার পর ১ ঘন্টা কেটে গেলেই বন্দুকের আওয়াজ করে খেদানো দলকে কাজ শুরু করার সংকেত জানাবে বদ্রি। সঙ্গে সঙ্গে খাদের দুদিক থেকে হাততালি দিতে দিতে আর পাথর গড়িয়ে ফেলতে ফেলতে এগোবে খেদানো দল দুটো। কথাটা শুনতে সহজ হলেও কাজটায় কতদূর সফল হওয়া যাবে সে ব্যাপারে সন্দেহ হলো করবেটের। রওনা হয়ে গেলেন করবেট। বাঘিনী সকালে যে পথ ধরে গেছে সেই পথই ধরলেন তিনি। একটু গিয়েই একটা ঘন আগাছার জঙ্গলে গিয়ে ঢুকেছে পথটা। কয়েকশো গজ পর্যন্ত এই আগাছার জঙ্গলের ভেতর দিয়ে গিয়ে পাহাড়ের গায়ের একসার গিরিখাদের পাশে পৌঁছলেন করবেট। এই গিরিখাত ধরে একটু এগিয়ে গিয়ে একটা শৈলশিরা পাওয়া গেল। শৈলশিরাটা ধরে একটা উঁচু খাড়ায়ের মুখে এসে দাঁড়ালেন তিনি। এর নিচেই বাঁদিকের গিরিখাতটি ডান দিক থেকে আসা আর একটি খাদের সঙ্গে মিশেছে। দুটি খাদের সঙ্গমস্থলের কাছ দিয়েই বয়ে যাচ্ছে নদীটা। ঠিকভাবেই পথের হদিশ দিয়েছিল বদ্রি। খাড়ায়ের মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে খোলা জায়গাটা কোথায় দেখছেন করবেট। এমন সময় তার কানে এলো মাছির ভনভনানি। শব্দের উৎসের সন্ধানে এদিক ওদিক তাকাতেই কয়েক গজ দূরে একটা গরুর ভুক্তাবশিষ্ট মড়ির দিকে চোখ পড়ল তার। আন্দাজ করলেন করবেট প্রায় ১ সপ্তাহ আগে মারা পড়েছিল গরুটি। প্রাণীটির গলার দাগ বুঝিয়ে দিল বাঘের কবলে পড়ে মারা গেছে ওটা। কাঁধের একাংশ, ঘাড় ও মাথা ছাড়া গরুটার সবটাই খেয়ে ফেলেছে বাঘ। কাজটা করার বিশেষ কোনো যুক্তি না থাকলেও পা দিয়ে ঠেলে ঠেলে পাহাড় থেকে গরুর মড়িটাকে নিচে ফেলে দিলেন করবেট। শখানেক গজ গড়িয়ে নদী থেকে অল্প দূরের একটা গর্তে গিয়ে পড়ল ওটা। বাঁ দিকে ঘুরে যে গর্তে মড়িটাকে ফেলেছিলেন তার থেকে আন্দাজ ৩০০ গজ দূরে এক টুকরো ফাঁকা জমি পেয়ে গেলেন তিনি। এই জায়গাটার কথাই বোধহয় বলেছিল বদ্রি, কিন্তু যেমন ভেবেছিলেন করবেট তার থেকে জায়গাটা একেবারে অন্যরকম। পাহাড়ের যে পাশ থেকে খেদানো শুরু হবে দাঁড়িয়ে তার উপর নজর রাখবেন এমন একটু জায়গা খুঁজে পেলেন না তিনি। তাছাড়া বাঘিনীটি ঠিক কোন দিক দিয়ে বেরোবে তাও আন্দাজ করা যায় না। জায়গাটা এমন হবে ভাবেননি করবেট, কিন্তু কিছুই আর করার নেই তখন, কারণ গুলির আওয়াজ করে খেদানো দলকে কাজ শুরু করার নির্দেশ দিয়ে দিয়েছে বদ্রি। একটু পরেই দূরে লোকজনের হইচইয়ের শব্দ কানে এলো। প্রথমে মনে হলো দলটা বুঝি এদিকেই আসছে, কিন্তু একটু পরেই তাদের হট্টগোলের শব্দ ক্ষীণ হতে হতে একেবারে মিলিয়ে গেল। ঘণ্টাখানেক পরে আবার তাদের চেঁচামেচি শোনা গেল। পাহাড়ের উতরাই ভেঙে করবেটের ডান দিক থেকে এগিয়ে আসছে দলটা। ওরা আরও কাছে এসে পড়তেই চেঁচিয়ে তাদের থামার আদেশ দিলেন করবেট। তারপর শৈলশিরায় তার কাছে চলে আসতে বললেন। খেদানো বিফল হয়েছে এ কথা বলা যায় না, আসলে খেদানো হয়নি। এত বড় বিশাল একটা জায়গায় খেদানো চালাতে হলে শত শত লোকের প্রয়োজন। সেখানে ৩০ জন লোক, তাও দুভাগ হয়ে কি করবে? আগাছার জঙ্গল ঠেলে এ পর্যন্ত আসতে অত্যন্ত কষ্ট হয়েছে খেদানো দলের। করবেটের কাছাকাছি বসে তারই দেয়া সিগারেট টানতে টানতে হাতে পায়ে বিঁধে যাওয়া কাটা বের করতে লাগলো লোকগুলো। পরদিন ঠিকমতো খেদানো চালানোর জন্য আরও বেশি লোক জোগাড় করা যায় কিনা সে সম্পর্কে করবেটের সঙ্গে আলাপ করছিল গোবিন্দ। কথার মাঝখানে হঠাৎ থেমে গিয়ে করবেটের পেছন দিকে অপ্রত্যাশিত কোনো কিছুর দিকে তাকিয়ে থাকল সে। বিস্ময়ে বড় বড় হয়ে উঠল তার চোখ দুটো। ব্যাপার কি দেখার জন্য চকিতে ঘুরে দাঁড়ালেন করবেট। আন্দাজ ৪০০ গজ দূরে নদীর ও প্রান্তে পাহাড়ের উপর একটা পোড়ো জমির ওপর দিয়ে ধীরে ধীরে হেঁটে এদিকেই আসছে বাঘিনী। নদী থেকে এখনো প্রায় ৩০০ গজ দূরে আছে বাঘিনী, আর তার মধ্যে ২০০ গজই ফাঁকা জমি, তাতে একটি গাছ বা ঝোপও নেই। কোনো বাঘিনীকে ওটার মতো এত আস্তে চলতে আগে কখনো দেখেননি করবেট। মুক্তেশ্বরের লোকজনের মুখে শুনেছেন জন্তুটা খোঁড়া, কিন্তু এখন ওর মাঝে খোঁড়ামের কোনো লক্ষণই দেখতে পেলেন না তিনি। শুধু ডান পাটা একটু টেনে টেনে হাঁটছে, এই যা।
স্থির দাঁড়িয়ে আছেন করবেট আর খেদানো দলের লোকেরা। এখন ওদের সামান্যতম নড়াচড়াও বাঘিনীর দৃষ্টি আকর্ষণ করবে। একসঙ্গে এত লোক দেখলে নিঃসন্দেহে ছুটে পালাবে সে। বাঘিনীটাকে কি করে গুলি করা যায় ভাবতে লাগলেন করবেট। ভেবেচিন্তে ঠিক করলেন আগাছার জঙ্গলে না ঢোকা পর্যন্ত সবুর করবেন, তারপর সামনে ছুটে গিয়ে নদী পেরোবার আগেই গুলি করবেন তিনি মানুষ খেকোটাকে। যেদিকে যাচ্ছে বাঘিনী সে জায়গাটা আর করবেটের মাঝে যথেষ্ট আড়াল থাকলে ওটাকে দেখার সঙ্গে সঙ্গেই সামনে ছুটে গিয়ে ফাঁকা জমিটার উপর নয়তো নদী পেরোবার সময় গুলি করতে পারতেন। কিন্তু তা যখন নেই, অপেক্ষা তাকে করতেই হবে। তিনি না ফেরা পর্যন্ত লোকজনকেও নড়তে বা কোনো আওয়াজ করতে নিষেধ করে বাঘিনী চোখের আড়াল হতেই ছুটলেন করবেট। খাড়া পাহাড় বেয়ে নামার সময় চোখে পড়ল সামনের অনেকখানি জায়গা জুড়ে ছড়িয়ে আছে বুনো গোলাপ ঝাড়। ওই ঝাড়ের ঠিক নিচ দিয়েই চলে গেছে একটা সরু পাহাড়ি সুড়ঙ্গ পথ। ওই পথ দিয়ে মাথা নিচু করে ছুটে চলতে গিয়ে হ্যাটটা পড়ে গেল করবেটের মাথা থেকে। ওটা তোলার জন্য সময় নষ্ট না করে খালি মাথাতেই ছুটতে ছুটতে সুড়ঙ্গের শেষ প্রান্তে পৌঁছে সোজা হয়ে দাঁড়াতেই কয়েকটা বাঁকানো শক্ত কাঁটা ফুটে গেল তার মাথায়। উহ করে মাথা নিচু করতেই কয়েকটা কাঁটা খুলে এলো, বাকিগুলো লতা থেকে ভেঙে গিয়ে বিধেই থাকলো মাথার চামড়ায়। সুড়ঙ্গ পথটা থেকে বেরিয়েই ঘন হয়ে জন্মানো গোলাপ ঝাড়ের মধ্য দিয়ে আবার ছুটলেন করবেট। আশেপাশের ঝাড়ের কাঁটায় লেগে গভীরভাবে আঁচড়ে গেল তার হাত, পা আর মুখের চামড়া। কিন্তু সেদিকে নজর দেবার সময় নেই তখন। ছুটতে ছুটতে একটা গর্তের ধারে পৌঁছেই থমকে দাঁড়ালেন করবেট। একটু আগে এই গর্তটাতেই বাঘে খাওয়া গরুর হাড়গোড়গুলো ফেলেছিলেন তিনি। প্রায় 40 গজ লম্বা আর 30 গজ চওড়া গর্তটা। হাড়গোড়গুলো যেদিকটায় পড়েছিল তার পেছনটায় ঘন আগাছার ঝোপে ভরা। যেখানে দাঁড়িয়ে আছেন করবেট সেখান থেকে শুরু করে গর্তের এদিককার অর্ধেক পর্যন্ত কোনো ঝোপঝাড় নেই। গর্তের ধারে পৌঁছে আশপাশটা দেখছেন তিনি। এমন সময় গর্তের নিচ থেকে হাড় চিবানোর শব্দ ভেসে এলো। মানে করবেটের গর্তের ধারে পৌঁছার আগেই তার ভেতর ঢুকে পড়েছে বাঘিনী। আর গত রাতের পেটে কিছু না পড়ায় এখন ওই বাসি পচা হাড় মাংস দিয়েই খিদেটা একটু চাপা দিতে চাইছে। ওই সামান্য হাড় মাংস খেতে বেশিক্ষণ লাগবে না বাঘিনীর, সুতরাং একটু পরেই বেরিয়ে আসবে সে। যদি ফাঁকা জায়গাটায় বেরিয়ে আসে বাঘিনী, তাহলে তাকে গুলি করার সুযোগ পাবেন। কিন্তু যদি পাহাড় বা খাদের অধিকার পাড় বেয়ে উঠে যায়, তাহলে তাকে দেখতেই পাবেন না তিনি। গর্তটার কাছ থেকে করবেটের দিকের খাদের পাড় বেয়ে উঠে এসে তার 1 গজ বাঁয়ে দিয়ে চলে গেছে একটা সরু পথ। পথটার উপরে গজখানেক দূরেই 50 ফুট গভীর একটা খাদ। ওই খাদের তলা দিয়েই বয়ে গেছে নদীটা। পেছনের ঝোপে ঢিল ছুঁড়ে শব্দ করে বাঘিনীটাকে নিজের দিকে বের করে আনা যায় কিনা ভাবছেন। এমন সময় তার ঠিক পেছনেই নড়াচড়ার শব্দ পেয়ে ঝট করে ঘুরে দাঁড়ালেন করবেট। মাথা থেকে পড়ে যাওয়া করবেটের হ্যাটটা হাতে নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে গোবিন্দ। ইংরেজরা যে হ্যাট ছাড়া চলতে পারে না ওটা জানা আছে তার। করবেটের পাশেই পাহাড়ের গায়ে আরেকটা ছোট গর্ত আছে। ঠোঁটে আঙুল দিয়ে দেখিয়ে গোবিন্দকে টু শব্দটি করতে নিষেধ করে হাত ধরে টেনে এনে তাকে ওই গর্তটার মধ্যে বসিয়ে দিলেন করবেট। নিজেও বসে পড়লেন তার পাশে। 2 হাঁটুতে মাথা গুঁজে হ্যাটটা হাতে নিয়ে কোনো মতে গর্তটার মধ্যে উবু হয়ে বসে রইল গোবিন্দ। চেহারা দেখি আন্দাজ করা যায় ভীষণ ভয় পেয়েছে সে, কারণ মাত্র কয়েক গজ দূর থেকে ভেসে আসা মানুষ খেকোটার হাড় চিবানোর শব্দ পরিষ্কার শুনতে পাচ্ছে সে। একটু পরেই উঠে পড়ে বাঁ পাশের খাদের ধারে গিয়ে বসলেন করবেট। সাথে সাথেই থেমে গেল হাড় চিবানোর শব্দ। করবেটকে দেখে ফেলেনি তো বাঘিনীটা, নাকি হাড়গোড়গুলো আর পছন্দ হচ্ছে না ওর? মিনিট খানেক আর কোনো সাড়া শব্দ নেই। সরে পড়ল নাকি মানুষ খেকোটা? এদিক ওদিক চাইতে গিয়েই হঠাৎ চোখে পড়ল উল্টো দিকের পাহাড় বেয়ে উঠে যাচ্ছে বাঘিনী। কতগুলো 6 ইঞ্চি ব্যাসের পপলার চারার মধ্য দিয়ে যাচ্ছে বলে এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে না বাঘিনীকে। শুধু ওর হলুদের উপর কালো কালো ডোরা কাটা দাগগুলো থেকে থেকে চোখে পড়ছে করবেটের। চারা গাছগুলো এড়িয়ে বুলেট বাঘের গায়ে লাগবে কি লাগবে না এই দ্বিধাদ্বন্দ্বে ভুগতে ভুগতেই রাইফেল তুলে গুলি করলেন করবেট। সঙ্গে সঙ্গে ঘুরে গিয়ে পাহাড় বেয়ে নামতে শুরু করলো বাঘিনীটা। বড় গর্তটা পার হয়ে বাঁ পাশের রাস্তা ধরে আক্রমণাত্মক ভঙ্গিতে এদিকে ছুটে আসতে লাগলো। পরিষ্কার বোঝা যাচ্ছে গুলি লাগেনি ওর গায়ে। ধক করে উঠল করবেটের হৃৎপিণ্ডটা। যে কোনো সাধারণ বাঘকে আক্রমণ করতে ছুটে আসতে দেখলেই জান উড়ে যায় ভয়ে।
তা সে যত বড় সাহসী হোক। বাঘের চেয়ে বাঘিনীরাই বেশি হিংস্র হয়ে থাকে, আর সেই বাঘিনী যদি মানুষ খেকো হয় তো কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা প্রত্যক্ষদর্শী ছাড়া কেউ আন্দাজ করতে পারবে না। শক্ত করে রাইফেল ধরে বসে থাকলেন করবেট। মাত্র আর একটা গুলি অবশিষ্ট আছে তার রাইফেলে। পরিষ্কার বুঝলেন করবেট এই গুলিটা মিস করলে তার মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। লাফিয়ে লাফিয়ে ইঁকে বেঁকে ছুটে আসছে বাঘিনী। দেখতে দেখতে করবেটের 2 গজের মধ্যে এসে পড়ল। আর দেরি না করে দ্রুত রাইফেলটা কাঁধে তুলেই বাঘিনীটাকে লক্ষ্য করে ট্রিগার টিপলেন করবেট। সঙ্গে সঙ্গে লাফ দিল বাঘিনী, কিন্তু 500 বোর বুলেটের প্রচণ্ড ধাক্কায় অল্পের জন্য করবেটের বাঁ কাঁধটা মিস করল যেন। কোনো কিছুতে বাধা না খাওয়ায় গতিবেগ সামলাতে পারল না বাঘিনী। সোজা করবেটের মাথার উপর দিয়ে উড়ে গিয়ে 50 ফুট নিচের পাহাড়ি খাদে পড়ল সে। হাত পা তখন থরথর করে কাঁপছে করবেটের। কাঁপতে কাঁপতেই উঠে দাঁড়িয়ে খাদের পাড়ে এগিয়ে গিয়ে নিচের দিকে তাকালেন তিনি। দেখলেন 4 পা শূন্যে তুলে হাঁটু পানিতে চিত হয়ে পড়ে আছে বাঘিনী। রক্তে লাল হয়ে গেছে তার আশপাশের পানি। তখনও আগের জায়গাতে বসে কাঁপছে গোবিন্দ। করবেট ডাকতেই কাঁপা কাঁপা পায়ে উঠে দাঁড়ালো সে। এগিয়ে গিয়ে খাদের নিচে পড়ে থাকা মৃত বাঘিনীটিকে দেখে মুহূর্তে সাহস ফিরে এলো তার। চেঁচিয়ে সঙ্গীদের ডাকতে শুরু করলো, কই রে, দেখে যা, মরেছে, মারা পড়েছে বাঘ। গোবিন্দর চেঁচামেচি শুনে পাহাড়ের মাথায় দাঁড়িয়ে বাঘ মরেছে বলে চেঁচাতে শুরু করলো ওর 30 সঙ্গী। পরপর 2 বার রাইফেলের গুলির আওয়াজ শুনে কারণ অনুসন্ধান করতে এদিকেই আসছিল বদ্রি। মাঝপথে থাকতেই লোকজনের চিৎকার কানে গিয়ে পৌঁছল তার। সঙ্গে সঙ্গে বন্দুক তুলে পরপর 10 বার ফাঁকা আওয়াজ করল। বদ্রিশার শটগানের আওয়াজ শুনে মুক্তেশ্বর আর তার আশেপাশের গ্রাম থেকে লোক এসে জড়ো হতে শুরু করলো সেই নদীর পাড়ে। কয়েকজন উৎসাহী লোক মিলে পানি থেকে তুলে আনলো বাঘিনীকে। তারপর একটা ছোট গাছের সঙ্গে ওটাকে বেঁধে কাঁধে করে নিয়ে বয়ে গেল বদ্রিশার আপেল বাগানে। বাগানে পৌঁছে মাটির উপর শুইয়ে দেয়া হলো বাঘিনীটিকে। চা খেয়ে খানিকক্ষণ বিশ্রাম নিতে বৈঠকখানায় গিয়ে ঢুকলেন করবেট। দিনের আলো নিভে গিয়ে সাঁঝের আঁধার ঘনিয়ে আসছে তখন। ঘণ্টাখানেক পর লণ্ঠনের আলোয় বাঘিনীর ছাল ছাড়াতে বসলেন করবেট। চারপাশে ভিড় করে তাই দেখছে গ্রামের লোকে। মুক্তেশ্বরের কয়েকজন শিকারীও আছে ওই ভিড়ের মধ্যে। ছাল ছাড়াতে গিয়ে করবেটের চোখে পড়ল বাঘিনীর ডান চোখটা কানা। সামনের ডান পায়ের চামড়া ছিলতেই দেখা গেল তার থাবায় ও বাহুতে 1 থেকে 9 ইঞ্চি পর্যন্ত বিভিন্ন দৈর্ঘ্যের প্রায় 50টা সজারুর কাঁটা বিঁধে আছে। কোনো সজারুর সঙ্গে লাগতে গিয়েই পায়ের আর চোখের এই অবস্থা হয়েছিল বাঘিনীর। একটা চোখ কানা আর ডান থাবাটা অকেজো হয়ে যাওয়ায় স্বাভাবিক শিকার ধরতে পারত না বাঘিনী। বাধ্য হয়েই মানুষ খেকোতে পরিণত হয়েছিল সে। রাত 10টার মধ্যেই ছাল ছাড়ানোর কাজ শেষ হয়ে গেলে জনসাধারণের জন্য নির্দিষ্ট বাংলোতে গিয়ে রাত কাটালেন করবেট। বদ্রিশ অবশ্য তার বাড়িতে রাত কাটানোর জন্য যথেষ্ট অনুরোধ করেছিল, কিন্তু রাজি হননি করবেট। পরদিন ভোরে রওনা দিয়ে দুপুরবেলা প্রায় 72 ঘন্টা পরে নৈনিতালে নিজের বাড়িতে ফিরে গেলেন করবেট। বিকেলের দিকে মাথায় বিঁধে যাওয়া কাঁটাগুলো তুলছিলেন তার বোন ম্যাগি। সাংঘাতিক ব্যথা লাগলেও মনে মনে এই ভেবে তৃপ্তি পাচ্ছিলেন করবেট, কয়েকটা কাঁটা ফোটার বিনিময়ে পৃথিবীর একটি ছোট্ট অংশকে মানুষ খেকুর আতঙ্ক থেকে মুক্ত করতে পেরেছেন তিনি। যেখানে হেসে খেলে নেচে বেড়ায় আর কথা না শুনলে বেয়াড়া কালুয়াকে বকুনি লাগায় একটি ছোট্ট সুন্দর মেয়ে পুতলি। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন জিম করবেটের শিকার কাহিনী মুক্তেশ্বরের বাঘিনী। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।